হ্যালো ফ্রেন্ড, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান। তোমরা নোটটা দেখতে পাবে এবং সেটা স্ক্রিনশট মেরে নিও অথবা পিডিএফটা ডাউনলোড করে নিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। এবার আলোচনা শুরু করি। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নির্ভীক যোদ্ধা ছিলেন সুভাষচন্দ্র বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র সুভাষচন্দ্র কৃতিত্বের সঙ্গে আইসিএস পাশ করেও ইংরেজের অধীনে চাকরি করতে অসম্মত হন এবং চিত্তরঞ্জন দাসের আহ্বানে রাজনীতিতে যোগ দেন। সুভাষচন্দ্র সম্পর্কে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন, তার নির্ভীকতা, ত্যাগ, দুঃখবরণ ও আত্মদান ভারতের স্বাধীনতার ইতিহাসে তাকে পৌরাণিক পুরুষের মর্যাদা দান করেছে। এবার সুভাষচন্দ্রের রাজনৈতিক জীবনের সূচনা, অর্থাৎ তিনি কিভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামে পথে নিজেকে পা বাড়ালো সেইটা নিয়ে 1997 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে সুভাষচন্দ্র বসুর জন্ম হয়। তিনি বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি ছিলেন ঘোরতর ব্রিটিশ বিরোধী। আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেও ব্রিটিশ সরকারের অধীন চাকুরি গ্রহণ না করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় কংগ্রেসে যোগ দেন। 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন এবং 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসেও তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এই সময় গান্ধীজি এবং দক্ষিণপন্থী সদস্যরা তার অর্থাৎ সুভাষচন্দ্রের মত ও পথকে মেনে নিতে পারেননি। ফলে উভয়ের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়তেই থাকে। সুভাষচন্দ্র দলের মধ্যে প্রায় একঘরে হয়ে পড়েন এবং এরপর তিনি পদত্যাগ করতে বাধ্য হন এপ্রিল 1939 খ্রিস্টাব্দ। কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে 1939 খ্রিস্টাব্দে 3রা মে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেন। বাংলার মধ্যেই এই দলের কাজ সীমাবদ্ধ ছিল। জমিদারি প্রথার বিলোপ, সাম্রাজ্যবাদের অবসান, সমাজতন্ত্র প্রতিষ্ঠা প্রভৃতি ছিল এই দলের অন্যতম উদ্দেশ্য। 1940 খ্রিস্টাব্দে 2রা জুলাই সুভাষচন্দ্র তার দল নিয়ে হলওয়েল মনুমেন্ট অপসারণের দাবিতে লালদিঘি, যার বর্তমান নাম বিবাদীবাগ, লালদিঘির উত্তর পশ্চিম কোণে সত্যাগ্রহ করতে গিয়ে ভারত রক্ষা আইন অনুসারে নিরাপত্তা ভঙ্গকারী হিসাবে গ্রেফতার হন। বিচারে তার কারাদণ্ড হয়। সুভাষচন্দ্র জেলে অনশন শুরু করলে স্বাস্থ্যভঙ্গের কারণে ব্রিটিশ সরকার তাকে কলকাতায় গৃহবন্দী করে 5ই ডিসেম্বর 1940 খ্রিস্টাব্দে। এরপর তিনি ভারত ত্যাগ করেন। কিভাবে সেটা, গৃহবন্দী অবস্থায় তিনি সশস্ত্র পুলিশের চোখে ফাঁকি দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান 17ই জানুয়ারি 1941 খ্রিস্টাব্দ। কলকাতা থেকে পালিয়ে দুঃসাহসী সুভাষচন্দ্র দুর্গম পথ ধরে আফগানিস্তানের পথে সোভিয়েত রাশিয়ায় পৌঁছন এবং ভারতের স্বাধীনতা লাভের বিষয়ে রাশিয়ার সাহায্য প্রার্থনা করেন। রুশ রাষ্ট্রপ্রধান স্ট্যালিন এই সময় রাশিয়ার ওপর জার্মানির সম্ভাব্য আক্রমণের পরিস্থিতিতে ইংরেজদের সঙ্গে মিত্রতা আশা করতেন। এর জন্য সুভাষচন্দ্রকে সহায়তা দিয়ে স্ট্যালিন ইংরেজদের অসন্তুষ্ট করতে চাননি। এরপর জার্মানিতে সুভাষচন্দ্র কিভাবে যায়, রাশিয়ার সাহায্য লাভ বিফল হয়ে সুভাষচন্দ্র সেখান থেকে বিমানে জার্মানিতে উপস্থিত হন 28শে মার্চ 1941 খ্রিস্টাব্দ। তিনি জার্মানির রাষ্ট্রপ্রধান হিটলার এবং ইটালির রাষ্ট্রপ্রধান মুসোলিনির সঙ্গে সাক্ষাৎ করেন। হিটলার ও মুসোলিনি তাকে ভারতের স্বাধীনতা যুদ্ধে সর্বতোভাবে সহায়তা দানের প্রতিশ্রুতি দেন।
জার্মান সরকারের পূর্ণ সহযোগিতায় বার্লিনে আজাদ হিন্দুস্থান বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয় জানুয়ারি 1942 খ্রিস্টাব্দ। এই কেন্দ্রের পরিচালনার দায়িত্ব পালন করেন নাম্বিয়ার নামে একজন দেশপ্রেমিক। সুভাষচন্দ্র এই বেতার কেন্দ্র থেকে ভারতের স্বাধীনতার পক্ষে প্রচার চালাতে থাকেন। জার্মানির হাতে বন্দি 400 ভারতীয় সৈন্যকে নিয়ে সুভাষচন্দ্র ডিসেম্বর মাসে 1942 খ্রিস্টাব্দে স্বাধীন ভারতীয় লিজিয়ন নামে এক সেনাদল গঠন করেন। এই সেনাদল তার দেশপ্রেম ও বিপ্লবী আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সর্বপ্রথম তাকে নেতাজি অভিধায় ভূষিত করেন এবং জয় হিন্দ ধ্বনি দিয়ে অভিবাদন জানায়। এই সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় জাগরণ হয়। কি হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানের অগ্রগতি হয়। জাপান মিত্রপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জাপানের হাতে সিঙ্গাপুরের পতন ঘটে এবং জাপানের হাতে 14 নং পাঞ্জাব রেজিমেন্ট মোহন সিং সহ প্রচুর ভারতীয় সেনা বন্দী হয়। জাপান বন্দী সেনাদের ভারতে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে কাজে লাগিয়ে ব্রিটিশদের দুর্বল করার উদ্যোগ নেয়। এরপর মোহন সিংয়ের নেতৃত্বে বন্দী সৈন্যরা ব্রিটিশের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে রাজি হয়। তারপরে রাসবিহারী বসুর উদ্যোগ। পরবর্তী পয়েন্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় বিপ্লবী রাসবিহারী বসু জাপানে ভারতের স্বাধীনতার জন্য সক্রিয় ছিলেন। তার সভাপতিত্বে ব্যাংককে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী দেশপ্রেমিক ভারতীয়রা এক সম্মেলনে মিলিত হয়। এই সম্মেলনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠিত হয়। এই সম্মেলনে সুভাষচন্দ্র বসুকে জার্মানি থেকে জাপানে আহ্বান করার প্রস্তাব গৃহীত হয়। রাসবিহারী বসু 1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। মোহন সিং ছিলেন এর প্রধান সেনাপতি। ঐক্য, আত্মবিশ্বাস, আত্মোৎসর্গ এই 3টি আদর্শের দ্বারা আদর্শান্বিত হয়ে এই সেনাদল ভারতবর্ষের মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়ে। এবার জাপানে এবার জাপানে এসে উপস্থিত হন। সুভাষচন্দ্র সাবমেরিনে কয়েক হাজার মাইল সমুদ্র পথ অতিক্রম করে জাপানের রাজধানী টোকিওতে হাজির হন 13 জুন 1943 খ্রিস্টাব্দ। জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো তাকে সাদর অভ্যর্থনা জানান। জাপানি পার্লামেন্ট ইংরেজদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামে সর্বতোভাবে সাহায্য করার নীতি ঘোষিত হয়। এরপর রাসবিহারী বসু সিঙ্গাপুরে এক বিশাল জনসভায় 4 জুলাই 1943 খ্রিস্টাব্দ সুভাষচন্দ্রের হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের যাবতীয় দায়িত্ব তুলে দেন। আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব গ্রহণ করে সুভাষচন্দ্র এই বাহিনী পুনর্গঠনের কাজে হাত দেন। তিনি এই বাহিনীকে কয়েকটি ব্রিগেডে ভাগ করেন, যেমন গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহরু ব্রিগেড প্রভৃতি। বালক বালিকাদের নিয়ে বাল সেনাদল এবং নারীদের নিয়ে ঝাঁসির রানী ব্রিগেড গঠিত হয়। ঝাঁসির রানী ব্রিগেডে নেতৃত্ব দেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন। অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত অনুগামীদের অনুরোধে নেতাজি নিজের নামে সুভাষ ব্রিগেড গঠন করেন। আজাদ হিন্দ বাহিনীর সেনাধ্যক্ষ ছিলেন শাহনওয়াজ খান ছাড়াও এই বাহিনীর উল্লেখযোগ্য আরও 2 জন সেনাধ্যক্ষ ছিলেন। তাদের নাম হচ্ছে গুরবক্স সিং ধিলন এবং প্রেম কুমার সেহগাল। এবার আজাদ হিন্দ সরকারের ভূমিকা। আয়ারল্যান্ডের বিপ্লবীদের দৃষ্টান্ত অনুসরণ করে সুভাষচন্দ্র সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন 1943 খ্রিস্টাব্দে 21 অক্টোবর। এই সরকারের প্রধানমন্ত্রী ও প্রধান সেনাপতি হন সুভাষচন্দ্র। জাপান, জার্মানি, ইটালি সহ আরও 6টি রাষ্ট্র এই অস্থায়ী সরকারকে স্বীকৃতি দেয়। জাপান সরকারের
অধিকৃত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আজাদ হিন্দ সরকারকে অর্পণ করে। নেতাজি এগুলোর নতুন নামকরণ করেন, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নতুন নাম হয় শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। তিনি 1943 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর আন্দামানে উপস্থিত হয়ে সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর 1944 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি নেতাজি রেঙ্গুনে যান। সেখানে তার প্রধান সামরিক দপ্তর স্থাপিত হয়। আজাদ হিন্দ বাহিনী এরপর ভারত অভিযানে অগ্রসর হয়। সেনাদলের সামনে নেতাজি ধ্বনি দেন, দিল্লি চলো, জয় হিন্দ, এবং তিনি বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব দেশবাসীর উদ্দেশ্যে। তিনি বেতারে একথা ধ্বনিত, তার কণ্ঠ ধ্বনিত হয়। জাপানি নেতাদের সহযোগিতায় নেতাজির বলিষ্ঠ নেতৃত্বে এবং উজ্জীবনী মন্ত্রে দীক্ষিত হয়ে আজাদ হিন্দ বাহিনী প্রবল বিক্রমে যুদ্ধ চালায়। তারা মণিপুরের কোহিমা শহরটি দখল করে 6 এপ্রিল 1944 খ্রিস্টাব্দ। জাতীয় পতাকা উত্তোলন করে এবং রাজধানী ইম্ফল দখলের জন্য অগ্রসর হয়। আজাদ হিন্দ বাহিনী অভিযান চালিয়ে ভারতের সীমানা থেকে প্রায় 150 মাইল অভ্যন্তর পর্যন্ত ব্রিটিশ শাসনমুক্ত করতে সক্ষম হয়। এরপর কিভাবে আজাদ হিন্দ বাহিনীর পরাজয় হয়, পরবর্তী পয়েন্ট। নেতাজির নেতৃত্বে এবং জাপানের সহযোগিতায় আজাদ হিন্দ বাহিনী যখন ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে থাকে, তখন দুর্ভাগ্যক্রমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের অবস্থা ভিন্ন দিকে মন নিতে শুরু করে। জাপানের প্রত্যাবর্তন ও সামরিক বিপর্যয়ে আজাদ হিন্দ সেনাদের মনোবল ভেঙে যায়। জাপানের প্রত্যাবর্তনে আজাদ হিন্দ বাহিনীর সেনারা অরক্ষিত হয়ে পড়ে। তাছাড়া নির্দিষ্ট সময়ের আগে বর্ষা নামায় এবং সৈনিকদের যে খাদ্য ও রসদের অভাবে আজাদ হিন্দ বাহিনীর চূড়ান্ত বিপর্যয়ের সম্মুখীন হয়। খাদ্যাভাব, প্রবল শীত, ম্যালেরিয়া, পার্বত্য অঞ্চলে বিষাক্ত পোকামাকড়ের কামড় প্রভৃতির কারণে কয়েক হাজার আজাদ হিন্দ সেনার মৃত্যু হয়। শেষ পর্যন্ত জাপান 1945 খ্রিস্টাব্দে 15 আগস্ট মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করলে আজাদ হিন্দ বাহিনীর চূড়ান্ত পরাজয় হয়, অর্থাৎ আজাদ হিন্দ বাহিনীর সেনারা অস্ত্র ত্যাগ করতে বাধ্য হয়। আজাদ হিন্দ ফৌজ 1945 খ্রিস্টাব্দের আগস্টে আত্মসমর্পণ করে। কথিত আছে 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট তাইহুকোর এক বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু হয়। কিন্তু এই কাহিনীর সত্যতা সম্পর্কে অনেকেই সন্দেহ প্রকাশ করেন, কারণ এই নিয়ে আজও কোনো প্রমাণ পাওয়া যায়নি। সবশেষে বলা যায়, ভারতের জাতীয় মুক্তি সংগ্রামে ইতিহাসে আজাদ হিন্দ বাহিনীর প্রবল বিক্রম ও ত্যাগ তিতিক্ষার অনুরূপ দৃষ্টান্ত খুবই বিরল। তার নেতৃত্বে, অর্থাৎ নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ আপাতদৃষ্টিতে ভারতকে স্বাধীনতা করতে পারেনি, একথা সত্য, কিন্তু তাদের খাঁটি দেশপ্রেম ও আপোষহীন লড়াই যে ভারতের স্বাধীনতা অর্জনের পথকে প্রশস্ত করেছিল, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার আত্মত্যাগের চেতনা ছিল গভীর ও নিখাদ। তিনি দেশবাসীকে সংগ্রামের পথ দেখিয়েছিলেন তার বলিষ্ঠ নেতৃত্ব ও স্বাধীন মনোভাবের মাধ্যমে, অর্থাৎ কিভাবে কি করলে একটা প্রকৃত পথ পাওয়া যায়, সেই পথ দেখিয়ে দিয়েছিলেন নেতাজি তার অনবদ্য সংগ্রামের মধ্যে দিয়ে। যাই হোক, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা এটা পড়ে নিও, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই। সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।